সুপ্রিয় দর্শক মন্ডলী, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মণিপুর উচ্চ বিদ্যালয় কলেজের সৌজন্যে মোহনা টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান দৃষ্টিকোণ দেখার জন্য। দর্শক মন্ডলী, এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজও আমরা আলোচনা করব সমসাময়িক বিষয় নিয়ে। আর জন্য আমার স্টুডিওতে উপস্থিত রয়েছেন জনাব সুভাষ সিংহ রায়, রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট। আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। দর্শক মন্ডলী, আমরা জানি অতি সম্প্রতি ব্রিটেনে একটি ইলেকশন হয়েছে। সেই ইলেকশনে এখনো পর্যন্ত যেটিকে বলে ঝুলন্ত পার্লামেন্ট, কেউ সংখ্যাগরিষ্ঠতা পায়নি, কে সরকার গঠন করবে সেটি নিয়ে এখন অনিশ্চয়তা। এটি নিয়ে আমি কথা বলবো। যেমন সুভাষ সিংহ রায়, আপনার কাছে আসতে চাই। আমরা ব্রিটেনে একটি ইলেকশন দেখলাম এবং সেখানে দেখলাম বঙ্গবন্ধু নাতনি মাননীয় প্রধানমন্ত্রী বোনের মেয়ে, তিনি সেখানে প্রায় 35,000-এর উপরে ভোটে তিনি জিতেছেন এবং সেখানেও কিন্তু সেই ইলেকশনেও কিন্তু আমরা দেখেছি কেউ সংখ্যাগরিষ্ঠতা এখনো অর্জন করতে পারেনি। মানে এটা ঝুলন্ত ইলেকশন রয়েছে। কে মানে আপনার সরকার গঠন করবে সেটি নিয়ে এখনো মানে ঠিক হয়নি। এটা বেসিক সমস্যা রয়েছে। এটিকে নিয়ে যদি আপনি একটু বিশ্লেষণ করেন। আপনাকে ধন্যবাদ। আমাদের বঙ্গবন্ধুর কন্যা, কনিষ্ঠ কন্যা শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকী কিন্তু গতবারের চেয়ে এবার অনেক ভোটের ব্যবধানে জিতেছেন। তিনি 35,000 ভোট পেয়েছেন, প্রায় 15,000-এর বেশি ভোটের তিনি ব্যবধান হয়েছেন। এটি হচ্ছে রাজনীতির হিসাব। রাজনীতির হিসাবে এই কারণে বলছি যে বাংলাদেশের একজন প্রধানমন্ত্রীর পুত্র, তিনি বিলেতে বসবাস করছেন, তিনি একজন ফেরারি আসামি হয়ে। আরেকজন প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রীর বোনের মেয়ে, তিনি লন্ডনে জয়লাভ করছেন এবং এমন বিজয় অর্জন করেছেন যেটা এর আগে ওই এলাকায়, যেটা বাঙালি অধ্যুষিত না, ওখানে কিন্তু সাদা চামড়ার সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। সেখানে তিনি গতবার জিতেছিলেন খুব অল্প ভোটে, এবার জিতেছেন অনেক ভোটের ব্যবধানে। এবং তিনি একটা চমৎকার কথা বলেছেন যে আমি এই পার্লামেন্টে আপনাদের হয়ে কথা বলবো, ওই এলাকার মানুষের কথা বলবো, ওই এলাকাতে যে আমি এই পার্লামেন্ট হয়ে কথা বলবো না। এটাই আসলে বঙ্গবন্ধুর নাতনি। আমরা রাজনীতির ধারাবাহিকতায় অনেক কিছুই দেখি বাংলাদেশে, সাথে মিলাবো না, কিন্তু কিছু কথা কিন্তু বেরিয়ে আসে। যাই হোক, এই প্রসঙ্গে আমি একটু পরে আসছি। এবং যুক্তরাজ্যের নির্বাচনের ধাক্কায় আপনার যেমন আজকে যে নানান ধরনের টানাপোড়েন সৃষ্টি হয়েছে, বাজারে ধাক্কা লেগেছে, যেমন ঠিক হয়েছে একটা অনিশ্চয়তা দেখা দিয়েছে। ব্রেক্সিট থেকে 19 দিনের মধ্যে তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এই বিষয়গুলো নিয়ে। এবং যে কারণে ডেভিড ক্যামেরন পদত্যাগ করলেন, যে তিনি একটি শক্ত সমর্থ জায়গায় দাঁড়িয়ে ব্রিটেনের পক্ষে ওইভাবে লড়তে পারবেন না বলে তিনি কিন্তু তার জায়গার থেকে সরে এসেছেন। এটি হচ্ছে রাজনীতি। সেই রাজনীতি আমরা কিন্তু ব্রিটেনে এখনো দেখি। আপনি দেখেন, এবার কিন্তু লেবার পার্টি গতবারের তুলনায় অনেক ভালো করেছে। কারণটি হচ্ছে যে যারা কম বয়সী ছেলে মেয়েরা, তারা কিন্তু লেবার পার্টিকে রাজনীতি আদর্শকে গ্রহণ করেছে, অন্তত এবার নির্বাচনে। কারণটি তারা লেবার পার্টি জনগণের সামনে যে বিষয়টা আনতে পেরেছেন, যেমন ছাত্রদের জন্য তিনি টিউশন ফিস তুলে দেওয়ার একটি প্রতিশ্রুতি দিয়েছেন। অনেকগুলো বিষয় কিন্তু কাজ করেছে। এবং আপনি জেনারি করবিন, যিনি নেতৃত্ব দিয়েছিলেন, তার নিয়ে কিন্তু ব্রেক্সিটের যখন ভোটের প্রসঙ্গ আসলো, তখন কিন্তু এক ধরনের বিতর্ক সৃষ্টি হয়েছিল। এবং তারপরেও তার এই কথাগুলো কিন্তু মানুষ কিন্তু আবার গ্রহণ করেছে। এবার রাজনীতি এগুলো থাকবেই। কিন্তু আমরা কিন্তু দেখেছি যে যদিও ইলেকশন একটি হয়েছে, তারপরেও কিন্তু আমরা ইংল্যান্ডে কিছুটা সন্ত্রাসী কর্মকাণ্ড কিন্তু কিছুদিন আগে দেখেছি। আমরা কিছু কর্মকাণ্ড সারা পৃথিবীর আপনি ছড়িয়ে পড়েছে। এবং আমি তো মনে করি সারা পৃথিবীর ভিতরে বাংলাদেশ সবচেয়ে ভালো আছে। আপনি যদি পার্শ্ববর্তী রাষ্ট্রের কথা যদি হিসেব করেন, সেই তুলনায় বাংলাদেশ অনেক অনেক ভালো অবস্থানে আছে। বাংলাদেশের অনেক রকম ব্যাপারে আমাদেরও কিন্তু আলোচনা আছে। আমরা অনেক ব্যাপারে ত্রুটি বিচ্যুতি খুঁজে বের করতে পারি। যারা সরকার ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত, তাদেরও অনেক ঘাটতি আমরা বলে থাকি। কিন্তু আপনি যদি লক্ষ্য করে দেখেন যে এত উন্নত সভ্যতার দেশগুলোতে, আপনি সেই ফ্রান্সে বলুন
ইউরোপের বিভিন্ন দেশ বলুন, আমেরিকাতে বলুন, সব জায়গায় কিন্তু টালমাটাল অবস্থা হচ্ছে কিন্তু নিরাপত্তার ব্যবস্থা দিয়ে। মানে ইংল্যান্ডের মতো এরকম জায়গায়, যদিও এখন নতুন পার্লামেন্ট হতে যাচ্ছে বা নতুন সরকার গঠন হবে হয়তো বা, কিন্তু কথা হচ্ছে সেই জায়গায় এই সন্ত্রাসী কর্মকাণ্ডগুলোকে কিভাবে নিয়ন্ত্রণ করবে বলে আপনি মনে করেন? এটা তো চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে, চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জগুলো কিন্তু মোকাবেলা করবার দায়িত্ব হচ্ছে সেই দেশের জনগণের এবং দেশের সরকারের এবং রাজনৈতিক দলগুলো। এই কারণে রাজনৈতিক দলগুলো যেমন 326টা আপনার যদি থাকে সংসদের সদস্য থাকে, তাহলে তারা এককভাবে সংখ্যাগরিষ্ঠ হয়। তারা কিন্তু 8টা কম আছে, এবং এদিকে বিইউপি যেটাকে বলা হয়, তারা কিন্তু সেই দলটি 10টা সিট পেয়েছে, এবং আশা করা হচ্ছে এই বিইউপির সাথে কিন্তু আপনার কোয়ালিশন গভর্নমেন্টটা হবে, এবং সেই 10টা সিট নিয়ে তারা কি শর্ত দিবে, তাদের কি কি চাবে, এটাও কিন্তু দেখবার বিষয়। আলোচনা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। আমি যেটা মনে করি যে পরিকল্পনা অনুযায়ী 19 জুন যে ব্রেক্সিট আলোচনা শুরু হয়েছে কথা ছিল, তা কিছুটা অনিশ্চিত অবস্থা দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে, আমরা দেখতে পাচ্ছি। জানি না এটা কতখানি অগ্রগতি হবে, এবং আমরা ব্রিটেনের জনগণ, ব্রিটেনের যারা জনপ্রতিনিধি হয়েছেন, তাদের উপরে অনেক কিছু নির্ভর করবে, এবং আগামী দিনের চ্যালেঞ্জগুলো শুধুমাত্র ব্রিটেনের মধ্যে সীমাবদ্ধ না। এই যে ইউরোপিয়ান ইউনিয়ন দেশভুক্ত যারা আছে সেখানে আছে, সমগ্র বিশ্বে কিন্তু এই নিরাপত্তা সংকট নানানভাবে কিন্তু নতুনভাবে কিন্তু ঘুরে ফিরে আসছে। এইটা কিন্তু শক্তভাবে মোকাবেলা করার সময় এসেছে, এবং আমার ধারণা যেভাবে নতুন প্রজন্মের ভিতরে ইতিবাচক যেটা বিষয়গুলো আসছে, এটা কিন্তু আমাদেরকে আশাবাদী করে। আবার নতুন প্রজন্মের ভিতরে যখন অন্ধকারাচ্ছন্ন জগতের হাতছানি দেখি, যখন এই ব্রিটেনের ভিতরেই যখন সিরিয়াতে যাওয়ার কিছুটা প্রবণতা দেখি, সেটাও কিন্তু আমাদেরকে একটু দুশ্চিন্তায় ফেলে। এই সব মিলে, এবং সবচেয়ে বড় ব্যাপার এই ব্রিটেনের রাজনৈতিক নেতাদের যে মধ্যপ্রাচ্য বিষয়ক যে তাদের যে চিন্তা ভাবনা, এটা কিন্তু সঠিক বলে আমরা মনে করি না। তারা যেভাবে এই আপনি অনেক আগের থেকে যদি দেখেন, অনেকগুলো সংকটের জায়গাগুলো তৈরি করেছে, এবং এই যে মধ্যপ্রাচ্য সংকটে আপনি ইরাক থেকে শুরু করে নানান রকম সংকটের যে জায়গাগুলো তৈরি হয়েছিল, এখান থেকে বেরিয়ে আসবার প্রবণতা মাঝে মাঝে দেখি, কিন্তু মাঝে মাঝে দেখি যে কেন জানি এখানে একটি বিভক্তি করবা, ডিভাইড অ্যান্ড রুল, ভাগ করা এবং শাসন করার সেই পদ্ধতি, যে কথা আমরা প্রায় বলতাম ব্রিটিশদের সেই পলিসি, যে ডিভাইড অ্যান্ড রুল, সেই পলিসি কিন্তু তারা অন্য দেশগুলোর ক্ষেত্রে কিন্তু নানান ক্ষেত্রে প্রয়োগ করে থাকে। এটাও কিন্তু আমাদেরকে ভাবিয়ে তোলে। শুরুতে আমি একটা বিষয় যদি অ্যাড করতে পারি, যে আমরা ব্রিটেনে দেখেছি যে গতবার যখন যে দলটি অপোজিশনে ছিলেন, তারা কিন্তু ঠিক অপোজিশন রোলই কিন্তু তারা প্লে করে গেছে, এবং সঠিকভাবে তারা প্লে করেছে। তো তাদের এখানে যে গণতান্ত্রিক চর্চা আছে, সেই গণতান্ত্রিক চর্চার সাথে যে এই যে তাদের এখানে যে টেররিজম হামলা হচ্ছে, সেটি কি কতটুকু সাংঘর্ষিক বলে আপনি মনে করেন? না, সাংঘর্ষিক বলবো না আমি। তাদের যে গণতান্ত্রিক চর্চা, তার উদাহরণ তো ডেভিড ক্যামেরনের পদত্যাগ। ডেভিড ক্যামেরন তো কেউ তো পদত্যাগ করতে বলেনি, এবং তার পরবর্তীতে তিনি কিন্তু বাংলাদেশে চলে এসেছিলেন আমাদের এখানে, এবং একটি সংলাপে অংশগ্রহণ করেছেন, এবং তাকে একটু বেশ কাছ থেকে দেখেছি। তাদের চিন্তা চেতনার ভিতরে কিন্তু যে নানান রকম ইতিবাচক দিকের দিকে তাদের মনোনিবেশ, এটি কিন্তু আমাদেরকে কিন্তু উৎসাহিত করে। এবং আপনি যেটা উল্লেখ করলেন যে বিরোধী দলের যারা রাজনীতি করেন, তারা কিন্তু দেশের রাজনীতি করেন, এইটার সাথে আমাদের এখানে অনেক ক্ষেত্রে পার্থক্য দেখি। বাংলাদেশের যারা বিরোধী রাজনীতি করে, তারা মনে হয় যেন দেশের বিরোধী রাজনীতি করে না, তারা কিন্তু ইতিবাচক রাজনীতি করে না। আমি হচ্ছে আমাদের এই তুলনাটা করছি যে আমরা কিন্তু দিক থেকে অনেক পিছিয়ে। আমি যদি বিরোধী দলে থাকি, আমি বিরোধী দলের সদস্য হই, কিন্তু বিরোধী দল রাজনীতির সঙ্গে যুক্ত থাকি, মনে হয় যেন সরকারের সবকিছুই আমি মেনে নেবো না, আর আমার দেশে আইন মানবো না, কোর্ট মানবো না, আদালত মানবো না। বিষয় নিয়ে আপনার কাছে আবারও ফিরবো, একটু বিরতিতে যাচ্ছি। দর্শক, একটু বিরতিতে যাচ্ছি, বিরতি থেকে ফিরে আবারও আলোচনায় ফিরবো, ততক্ষণ আমাদের সাথে থাকবেন। দর্শক মন্ডলী, ফিরে এলাম বিরতির পর। সৌসীমারা, আমি আপনার সাথে কথা বলছিলাম ব্রিটেন ইলেকশন নিয়ে, এবং সেখানে কিন্তু আপনার আমার মধ্যে যে কথাটি হচ্ছিল যে তাদের যে বিরোধী রাজনীতি যারা করে, তারা আসলে সত্যিকার অর্থে কিন্তু মানে দেশের উন্নয়নের জন্য কাজ করে, যেখানে কিন্তু আমরা পিছিয়ে রয়েছি। আসলে এই বেসিক জায়গাটা কেন, আমরা এই জায়গাটা কেন পিছিয়ে রয়েছি? আমরা পিছিয়ে আছি এটা তো বলা যায় এক অর্থে বলা যায়, কারণ
যে বাংলাদেশে যারা যিনি দাবি করেন যে আমি 3 দিন ধরে প্রধানমন্ত্রী ছিলাম, সে বেগম খালেদা জিয়া যখন বিদেশি পত্রিকায় তিনি যখন প্রবন্ধ লিখে বলেন বাংলাদেশকে সাহায্য দিবেন না, তখন তো আমাদের ভাবতেই হয় যে বাংলাদেশের থেকে বাংলাদেশ বিরোধী রাজনীতি করছেন। আপনি দেখবেন যে তারা কিন্তু একটি মালিশি দলে পরিণত হচ্ছেন এক প্রকার। এটি কেমন ধরনের হয়েছে? যেটা বিশ্বের অন্য কোনো দেশে কোন বিরোধী দল কিন্তু আমরা দেখিনি যে কখনো অন্য কোনো বিদেশি শক্তির কাছে গিয়ে নিজের দেশ সম্পর্কে তারা নালিশ করে। এটিকে কিভাবে? খুবই দুর্ভাগ্যজনক ঘটনা, এবং যারা নিজের উপর আস্থা রাখতে পারে না এবং যার নিজের সামর্থ্য নিয়ে লড়াই করার মানসিকতা নাই, তারা কিন্তু এই কাজগুলো করে থাকে। এবং তারা এই কারণে করেছে যে তাদের কাছে গণতন্ত্র মানে কিন্তু অফ দ্য পিপুল, বাই দ্য পিপুল, ফর দ্য পিপুল না। তাদের কাছে রাজনীতি মানে হচ্ছে অফ দ্য কনস্পিরেসি, বাই দ্য কনস্পিরেসি অ্যান্ড ফর দ্য কনস্পিরেসি, এবং অলওয়েজ ওয়েটিং ফর কনস্পিরেসি। এই যে বিষয়গুলো এদের মাথার মধ্যে কিন্তু তারা সবসময় রাখে। আপনি লক্ষ্য করে দেখবেন যে বিএনপি নামক দলটি বাংলাদেশে রাজনীতিতে এমন কোনো একটা দিন বলতে পারবেন না, এমন কোন একটা বিষয় বলতে পারবেন না তার জন্মের পর থেকে কোনো ইতিবাচক ভূমিকা রাখে। সেটি সে কথার সাথে আমি আপনার সাথে একমত। এই জন্য দেখেন আমরা হাওড় এলাকায় দেখেছি যে তারা এটিকে নিয়ে কিন্তু বিতর্ক করেছে, তারা এটিকে নিয়ে কিন্তু মানে অন্য হিসাব অঙ্ক কষেছে, কিন্তু সেখানে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী 2 বার গিয়েছে। আমরা কক্সবাজারে এই দুর্যোগের পরে কিন্তু দেখেছি যে পার্টির জেনারেল সেক্রেটারি সেখানে গিয়েছে এবং 3 দিন সেখানে তিনি অবস্থান করেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী সেখানে যাবেন। কিন্তু এখানে কিন্তু বিএনপি নেত্রীকে আমরা সেখানে কোনো জায়গায় কিন্তু আমরা দেখিনি। এটি কি তারা কি রাজনীতি জনগণের জন্য করে না? আপনি যদি গতকাল এবং আজকের কিংবা তার আগের দিন 3 দিনের যে বিবিসি টেলিভিশনের সারাদিনের যে সংবাদ বিশ্লেষণগুলো যে দেখেন, তারা কি অপূর্বভাবে দেশপ্রেমের কথাগুলো বলেছেন। এবং প্রত্যেকটা আলোচক সে যে দলের সমর্থক হোক, ট্রেড দলের সমর্থক হোক, লেবার বোর্ডের সমর্থক হোক, তারা কিন্তু তার নিজের দেশ থেকে সবার উপরে রেখেছেন। এবং আমাদের বিশেষ করে যারা বিরোধী দলের রাজনীতি করে এবং যারা বলে যে মাঠের বিরোধী দল, তারা কিন্তু চিন্তা চেতনার যে দৈন্যতা আমরা দেখি এবং সবসময় যেন মস্তক অন্যত্র বন্ধক দেওয়ার একটা প্রবণতা দেখি, এটা আমাদের কিন্তু অনেক ক্ষতি করছে। কেননা বিএনপি শুধু নিজে ক্ষতি করছে না, বিএনপি সমগ্র রাজনৈতিক ব্যবস্থার ভিতরে একটা জটিলতা তৈরি করছে। যেমন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাননীয় যোগাযোগ ও সেতুমন্ত্রী তিনি ওবায়দুল সাহেব একটা চমৎকার কথা বলেছেন বেশ কদিন আগে, বেশ কয়েকবার রিপিট করেছেন, বিএনপি একটি বেপরোয়া গাড়ির ড্রাইভার। এই বেপরোয়া ড্রাইভার যে কোনো সময় যে কোনো অ্যাক্সিডেন্ট ঘটে ফেলতে পারে। তা আমাদের কিন্তু এই ব্যাপারগুলো কিন্তু আমাদের এই পর্যবেক্ষণের যখন আমরা করি তখন কিন্তু আমরা লক্ষ্য করি যে বাংলাদেশের রাজনীতির যে সংস্কৃতির যে উন্নয়ন হওয়ার কথা, সেই সংস্কৃতির উন্নয়নটা কিন্তু ঘটছে না বলে নানা রকম সংকটের জায়গা কিন্তু আমরা দেখি। আপনি দেখেন 2012 সালে যখন এই যুদ্ধাপরাধের বিচার করার নিয়ে যখন নানান রকম ষড়যন্ত্র হচ্ছে, তখন কিন্তু এই প্রধান বিরোধী দল যাকে বলা হয় মাঠের বিরোধী দল, অনেকে বলে এটা তৃপ্তির ঢেকুর তোলেন, সেই মাঠের বিরোধী দলের নেতৃত্বে 18 দলীয় জোট না 20 দলীয় জোট তারা কিন্তু এই জঙ্গিবাদের পক্ষে কিন্তু লড়াইটা করছে। এবং আজকে যে হেফাজত ইসলাম অনেকে আবার বাঁকা মন্তব্য করছেন কিংবা নানান রকম কথা বলছেন, প্রকৃতির কথা অনেক সময় উঠে আসছে, অনেক সময় সৃষ্টিশীলতার কথা উঠে আসছে, তারা কিন্তু এদেরকে সাথে নিয়ে কিন্তু এই আন্দোলনগুলো করেছে। তা আমার কাছে খুব দুঃখ লাগে যে ডক্টর জাফর ইকবাল একবার আমরা একটু আপনার কাছে আলোচনায় ফিরে একটা বিরতি নিয়ে আমরা দর্শক একটি বিরতি যাচ্ছি, বিরতির থেকে ফিরে আবার আলোচনায় ফিরবো, ততক্ষণ আমাদের সাথে থাকবেন। দর্শক মণ্ডলী, ফিরে এলাম বিরতির পরে। জনাব সুভাষিনী রায়, আপনার সাথে কথা বলছিলাম, আজকে আমরা রাজনীতি নিয়ে কথা বলছিলাম। আপনি কথা বলছিলেন আমাদের দেশের রাজনীতি নিয়ে, যারা মাঠের বিরোধী দল বলে দাবি করে তাদের বিষয় নিয়ে কথা বলছিলেন। আপনি দেখুন একটা বাজেট দেওয়া হয়েছে, সেই বাজেট নিয়ে আলোচনা হবে, সমালোচনা হবে, তর্ক বিতর্ক হবে। এই যে মাঠের বিরোধী দল বলে যারা খেলা নিজেকে প্রকাশ করে, তাদের কোনো হোমওয়ার্ক নেই বা তাদের কোনো আপনি দেখেছেন যে কোথাও কোনো সুনির্দিষ্ট ব্যাপারে কোনো বক্তব্য রাখতে পেরেছে? এই একটি মাত্র বাক্য, এই ঘটনা পেতে খারাপ বলি থর বলি খারাপ। কোন রকম বাজেটটা আপনি পেয়েছেন কিনা এটা আমার কোনো সন্দেহ আছে।
এবং না পড়াটাই তাদের স্বাভাবিক, কারণ তারা কোনো কিছু দেখতে যায় না, কারণ তারা মনে করে যে আপনি বললেন অর্ধ কনস্পিরেসি বা কনস্পিরেশন ফর দ্য কনস্পিরেসি, তারা ষড়যন্ত্রের মধ্যে দিয়ে ক্ষমতা এসেছে, মনে করে এবারে কোনো একটা ষড়যন্ত্র হবে, তার মাঝখান দিয়ে তারা ক্ষমতায় আসবে। আমি আমার কাছে একটু জানতে চাই স্পেসিফিক, এই যে তারা সবসময় আমরা প্রতিটা টক শোতে আমরা দেখি বা বিভিন্ন জায়গায় দেখি, ফোরামে তারা কথা বলে, বিশেষ করে তাদের যারা নেতৃস্থানীয় লোকজন তারা যখন কথা বলে যে তারা বলে যে বিএনপিকে নাকি কোনো জায়গায় স্পেস দেওয়া হচ্ছে না, কথা বলতে দেওয়া হচ্ছে না, অথচ তারা কিন্তু টক শোতে বলেন বা সোশ্যাল মিডিয়াতে বলেন তারা কিন্তু চিৎকার করে বিভিন্ন যেটি সত্যি না সেটিকেও তুলে ধরছে। এটিকে আপনি কিভাবে মনে করবেন? এটাকে বলবো কি আর বলবো, এটা গণতন্ত্রের পার্শ্ব প্রতিক্রিয়া, সাইড ইফেক্ট অফ ডেমোক্রেসি। আমাদের দেশের রাজনীতিতে কিছু কিছু বিষয় এমনভাবে সামনে এসেছে, এগুলো আলোচনা করতে গেলে অনেক সময় ব্যাপার। যেমন ব্রিটেনে একটা দল আছে বিএনপি নামে, ব্রিটিশ ন্যাশনালিস্ট পার্টি, এটা কিন্তু বর্ণবাদী দল। এই দলেরও কিন্তু ব্রিটেনের অধিকার আছে রাজনীতি করবার, কিন্তু পৃথিবীতে একটি দেশ দেখাতে পারবেন যেই দেশে মুক্তি সংগ্রামে যারা বিরোধিতা করেছে, সে দেশে স্বাধীনতা সংগ্রামে বিরোধিতা করেছে, তারা রাজনীতির অধিকার আছে। অথচ বাংলাদেশের তাদেরকে রাজনীতি করতে দিতে হবে, এটি হচ্ছে গণতন্ত্রের নমুনা। এবং এটার জন্য যেমন ডক্টর জাফর ইকবালের প্রসঙ্গ আমি বলছিলাম, আমাদের শ্রদ্ধা জাফর ইকবাল স্যার ইলেকশনের আগে একবার বলেছিল যে আমিও তো চাই যে ইনক্লুসিভ ইলেকশন, সবাই চায়, কিন্তু যে ইনক্লুসিভ ইলেকশন মানে কি জামাতকে নিয়ে আসা, সেই ইনক্লুসিভটাও ভয় পাই। তা বাংলাদেশের শোষণ সমাজের একাংশ, তাদেরকে আমি বলি ক্ষীণদৃষ্টি সম্পন্ন শোষণ সমাজ, এবং এই যে আপোষকামী যারা রাজনীতিবিদ, তারা কিন্তু এই কথা বলেই যাচ্ছে, এবং তাদের কাছে কথাটা বলা এমন যে মিথ্যা বলা স্বাধীনতা দিতে হবে, আমি মিথ্যা বলবো এটা বলতে দিতে হবে, আমি একজনের বিরুদ্ধে খারাপ কথা বলবো এটাই বলতে দিতে হবে, এটাই তারা গণতন্ত্রের কথা বলে। আপনি দেখলেন যে মাননীয় প্রধানমন্ত্রীর ভাগ্নি, তিনি ব্রিটেনের এলাকায় যে এলাকা নির্বাচিত হয়েছেন, সেই এলাকায় তিনি তরুণদের অনেক ভোট পেয়েছেন, যে কারণে তিনি এত ভোটের ব্যবধানে জিতেছেন। তিনি আমি একটা উল্লেখ করেছিলাম, টিপু সিদ্দিকী নির্বাচিত হওয়ার পর তার প্রতিক্রিয়া বলেছেন, আমি ওয়েস্টমিনিস্টারে হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্নের হয়ে সরব থাকবো, আমি উল্লেখ করলাম না, কিন্তু হ্যাম্পস্টেড এবং কিলবার্নের ওয়েস্টমিনিস্টারের হয়ে কথা বলবো না। মানে রাজনীতির কত গভীর বিষয়, কিন্তু স্বচ্ছ এই যে অনুষ্ঠানের শেষ পর এই যে ব্যাপারগুলো, এটা কিন্তু এমন বিএনপি কখনো ইতিবাচক রাজনীতি কখনো বাংলাদেশে করেনি। আপনি দেখেন এই যে আমরা সঞ্চয়পত্রের যে সুদের হার কমানো নিয়ে কথা বলছি, বাংলাদেশে গণমাধ্যমে আসছে, আমরা সবাই বলছি, কিন্তু বিএনপি কিন্তু কোনো পথ ধরিয়ে দেয় না। কেননা গত বছর 16,000 কোটি টাকা ছিল সঞ্চয়পত্রের সুদের হার বরাদ্দ, আমি শেষ করে আনছি, এবার 19,700 কোটি টাকা আনেছে। আপনি যারা অনেক টাকার মালিক তারা সঞ্চয়পত্রের সুবিধা ভোগ করছে, বিএনপিকে একবারও বলেছে যে যারা অনেক টাকার মালিক তারা সঞ্চয়পত্রের সুবিধা ভোগ করতে না পারে? এবং এই এর পদ্ধতির ভিতরে যেটা আপনি যে টিন সার্টিফিকেট যুক্ত করে দেওয়া, ব্যাংকের যে লেনদেনের হিসাব যুক্ত করে দেওয়া, আমরা এগুলোকে আজকে এখানে বিদায় নিতে হচ্ছে। আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ মন্ডলী। আমরা আজ এখানে বিদায় নিব। আমরা মোহনা টেলিভিশনের পক্ষ থেকে আজকে ব্রিটেনের নবনির্বাচিত টিপু সিদ্দিকীকে আমরা শুভেচ্ছা জানাই এবং শুভেচ্ছা জানাই। কাল আবারও দেখা হবে। শুভরাত্রি।